বর্তমান যে সরকার সেই সরকারের গত ৬ মাসের যে পারফরমেন্স সেটি আশাব্যঞ্জক নয়। আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারাও বলতেছে সরকারের মধুচন্দ্রিমার সময় শেষ, এখন সরকারকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। ৬ মাসের মধ্যে বিচার সম্পন্ন করা সম্ভব নয়, এটা তো স্পষ্ট। রাজনৈতিক ঐক্যমত্য থাকলে সরকার অনেক কিছু করতে পারবে, কিন্তু রাজনৈতিক ঐক্যমত্য না থাকলে সরকারের পক্ষে এই আগামী 10 মাস বা 16 মাসের যে সময়, সেই নির্বাচন পর্যন্ত সেই সময়টুকুও সবকিছু ঠিকঠাক রেখে শৃঙ্খলার মধ্যে রেখে চালিয়ে যাওয়া কঠিন হবে। একটা সভ্য সমাজে তো এরকমভাবে হইতে পারে না যে অমুক লোক আওয়ামী লীগ করে, অমুক লোক বিএনপি করে, অমুক লোক জামায়াত করে, তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর টালমাটাল পরিস্থিতিতে গঠিত অন্তর্বর্তী সরকারের 6 মাসে এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই, মূল্যস্ফীতি আগের মাসগুলোর তুলনায় সামান্য কমলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। প্রিয় দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মামুন সোহাগ, আর আমার সঙ্গে রয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব আহমদ। রাজীব ভাই, আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। শুরুতেই জানতে চাওয়া, গতকাল থেকে একটা বিষয় খুব করে চাওয়া হয়েছে, আসলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এই ব্যাপারটা নিয়ে আসলে কেন হয়নি বা এখন কি অবস্থা? না দেখুন, আমাদের যে আজকের যে সমকালের যে প্রধান প্রতিবেদন সেটি হচ্ছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকারের 6 মাস, অন্তর্বর্তী সরকারের 6 মাস। তো গত 8 আগস্ট গঠিত এই সরকার আজকে 6 মাস পূর্ণ করলো। তো দেখুন যে যেরকম একটি টালমাটাল পরিস্থিতির মধ্যে, যেরকম একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে এই সরকার দায়িত্ব নিয়েছিল, সেই জায়গা যদি আপনি মূল্যায়ন করেন তাহলে বলা যায় যে আপনি দুইভাবে দেখতে পারেন, এটা দুইটা দিকে দেখতে পারেন। সেটা হচ্ছে যে সরকার সফল নাকি ব্যর্থ। যদি আপনি একটা সাধারণ স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হতো, যে সাধারণ স্বাভাবিক একটা নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক সরকারের হাত থেকে আরেক সরকার দায়িত্ব নিয়েছে, সেইভাবে দেখলে আপনার বর্তমান যে সরকার সেই সরকারের গত 6 মাসের যে পারফরমেন্স সেটি আশাব্যঞ্জক নয় এবং অনেক ক্ষেত্রে এটি হতাশাজনক। কিন্তু আবার যদি দেখেন যে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছিল, সেই সময়ে সরকার দায়িত্ব নিয়েছে, সেইভাবে যদি দেখেন তাহলে সরকারকে একদম আপনি 10-এ 0 দিতে পারেন না, কিছু নাম্বার তারা নিশ্চয়ই পাবে। এটি হচ্ছে বিষয়। এখন দেখেন যে গত 8 আগস্ট এই সরকার যে পরিস্থিতির দায়িত্ব নিয়েছিল, তখন কিন্তু আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটি পুলিশ বলেন, আনসার বলেন, র্যাব বলেন, তারা আওয়ামী লীগের শাসনকে টিকিয়ে রাখার জন্য গণঅভ্যুত্থানের সময় একদম সরাসরি হত্যাযজ্ঞে অংশ নিয়েছে। তাদের প্রতি যে তীব্র জনরোষ ছিল, সারা দেশে 650 থানার মধ্যে কম বেশি 450 থানা আক্রান্ত হয়েছিল। কোথাও পুলিশ নেই, কোথাও আনসার নেই, কোথাও র্যাব নেই, কিছু নেই। এইরকম একটি নাটকীয় পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিয়েছিল। সেই জায়গাকে যদি আপনি বিবেচনা নেন তাহলে বলতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। অবনতি হওয়ার তো আর কোনো জায়গাই ছিল না। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ যে অবস্থা ছিল আইনশৃঙ্খলার, সেখান থেকে আসলে অবনতি হওয়ার কোনো জায়গা ছিল না। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে উন্নতি কেন হলো না? সবার তো প্রত্যাশা ছিল যে 5 আগস্টের পর লাখ লাখ কোটি কোটি মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা তো একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, একটি আইন শৃঙ্খলা যেখানে রুল অফ ল থাকবে, এরকম একটি ব্যবস্থার আইনের শাসনের জন্যই তো তারা, এই সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ আন্দোলনে নেমেছিলেন। সেই প্রত্যাশাটি কি পূরণ হয়েছে? না। এখন এই জায়গায় কিছু বাস্তবসম্মত প্রতিবন্ধকতা নিশ্চয়ই রয়েছে, যেমন থানা ভবনগুলো অকার্যকর হয়ে গিয়েছিল, টহল দেওয়ার মতো পুলিশের যে সক্ষমতা সেটি ভেঙে পড়েছিল, পুলিশের গাড়ি নেই, অস্ত্র নেই। তারপর দেখেন যে একটা বিপুল সংখ্যক পুলিশ সদস্য পালিয়ে গিয়েছিল, অনেকেই চাকরিতে ফিরছিল না, তাদেরকে চাকরিতে ফিরানো এবং তাদের পুলিশ বাহিনীর মনোবল বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে আবার বলতে পারবেন যে না, কিছু কাজ হয়েছে। এখন যে জনপ্রত্যাশা, সেই জনপ্রত্যাশার তুলনায় আপনার যদি বলেন জনপ্রত্যাশাকে বিবেচনায় নিলে বলবেন যে পরিস্থিতি হতাশাজনক, খুব বেশি কিচ্ছু হয়নি। আর যদি দায়ী কারা বা সরকারের দায় আছে কিনা, আসলে দেখেন সরকার কি কারণে পারলো না, এই ব্যাখ্যা কিন্তু সাধারণ মানুষ বেশি দিন গ্রহণ করবে না। সাধারণ মানুষ চায় যে সে নিরাপদ বোধ করবে, রাস্তায় সে যখনই বের হবে তখন সে নিরাপদে বাইরে যাবে, কাজ করবে, নিরাপদে ফিরে আসবে। এ তো সাধারণ মানুষের প্রত্যাশা। এখন সরকার কি কারণে পারছে না, এই আলোচনা তো মানুষ 6 মাস শুনছে। মানুষ কিন্তু একসময় আর শুনতে চাইবে না। মানুষ চাইবে যে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি আমাকে সেবা দিবেন। এখন আপনার যে ব্যাখ্যায় আমরা দাঁড় করাই না কেন যে এই পরিস্থিতি হয়েছিল, সেটি তো গ্রহণযোগ্য আর বেশি দিন হবে না। 6 মাস ইতিমধ্যে চলে গেছে। আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারাও বলতেছে সরকারের মধুচন্দ্রিমার সময় শেষ, এখন সরকারকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।
তো এই বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য সরকারকে যতখানি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল বা সরকারের যতখানি আরও গুছিয়ে কাজ করা উচিত ছিল, সেটি কি হয়েছে? সেটি তো হয়নি। দেখা যাচ্ছে যে আপনি পুলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এর মধ্যে 2বার আইজিপি বদল হয়েছে, পুলিশ কমিশনার বদল হয়েছে, নানান জায়গায় এসপি বদল হচ্ছে। কোনো কাজই তো স্থায়ীভাবে হচ্ছে না, সব কিছুই খুব অ্যাডক বেসিসে হচ্ছে। এখন যে সব কিছু এইভাবে অ্যাডক বেসিসে চলতে থাকে, তাহলে তো পরিস্থিতির উন্নতি হবে না। পরিস্থিতি উন্নতি হবে এরকম যদি একটি দিশা সরকার দিতে পারে, তাহলে মানুষ আশ্বস্ত হতো যে না, দিন দিন উন্নতি হচ্ছে, আমরা একটি জায়গায় আছি, সামনের দিকে যাচ্ছি, এই এত এত মাস নাগাদ বা এত বছর নাগাদ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। সেই আসলে আশ্বস্ত হচ্ছে না। যেভাবে যদি বলি যে মানুষ আশ্বস্ত না হয়ে গত 6 মাসে প্রায় 150টা আন্দোলন হয়েছে বাংলাদেশে। তো এত আন্দোলন আশ্বস্ত কতদিন হবে? মানুষ মাঠে নামতে শুরু করেছে অলরেডি। দেখেন, এই দেশ যে আন্দোলন হয়েছে, দেশ আন্দোলনের মধ্যে একটা বিষয় সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা সবারই আন্দোলন করার অধিকার আছে, ঠিক আছে। কিন্তু দেশ আন্দোলনের মধ্যে আপনি আমাকে একটি আন্দোলন দেখান যেখানে শিক্ষকরা এসে রাস্তায় বলেছেন যে আমি আমার শিক্ষার পরিবেশের উন্নতি চাই, আমি আমার পাঠ্যপুস্তকের পাঠ্যক্রমের এগুলোর মান উন্নয়ন চাই, আন্তর্জাতিক মান চাই, আমি প্রশিক্ষণ চাই। এরকম তো আন্দোলন কেউ করছে না। সবার আন্দোলন হচ্ছে যে বেতন বৃদ্ধি করো, গ্রেড বৃদ্ধি করো, পদোন্নতি দাও, এটা দাও, সেটা দাও। আচ্ছা, আমলা যারা আছেন তাদের কেউ কি একবার আন্দোলন করেছেন যে আমরা রাজনৈতিক চাপের মুখে কাজ করতে চাই না, আমরা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে চাই? এইরকম আন্দোলন কি হয়েছে? সবার যার যার ব্যক্তিগত গোষ্ঠীগত চাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে। এখন সরকার এটি কেন অ্যালাউ করছে এটি সরকার বলতে পারবে। কিন্তু এখন দেখেন যে 5 আগস্ট মানুষ হাজার হাজার মানুষ জীবন দিয়ে একটি নতুন ব্যবস্থা কায়েমের জন্য জীবন দিয়েছে। এখন এই যে ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থের জন্য আন্দোলন হচ্ছে, এটি কি সাজস্যপূর্ণ? যেমন মানে কিছু হওয়া মাত্র লোকজন রাস্তায় নেমে যাচ্ছে, এটি তো অনুচিত। এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা ভঙ্গুর বলেই তো তারা এই সুযোগটি পাচ্ছে, সরকারও কিছু করছে না। তখন আপনি যখন দেখবেন যে আপনার কোনো ভয় নেই, কোনো রকম আইনি আইনি প্রতিবন্ধকতার মুখে আপনি পড়বেন না, বা কোনোভাবে আপনাকে এখান থেকে উচ্ছেদ করা হবে না, তখন তো আপনি আন্দোলন করবেন, বারবার আন্দোলন করবেন। এত আন্দোলনের পদক্ষেপ, আন্দোলনের পরে যেটা হয় দাবি মেনে নেওয়া হয়, না হয় কোনো পদক্ষেপ তো নিশ্চয়ই নেওয়া হয়, সেগুলো কি দৃশ্যমান কিছু হচ্ছে কিনা? দেখেন, একটা জিনিস দেখেন যে আন্দোলন হলো ইবতেদায়ী মাদ্রাসার আন্দোলন হলো, সরকার ঘোষণা দিল যে 6,000 বা 6,500 মাদ্রাসাকে ক্রমান্বয়ে আপনার জাতীয়করণ করা হবে। দেখেন, সারা দেশে 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় আছে সরকারি, যেগুলোর অধিকাংশে শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। ছাত্র সংকট রয়েছে, শিক্ষক সংকট রয়েছে, ভবন সংকট রয়েছে। আপনার যেগুলো এক্সিস্টিং যে আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ফেসিলিটিসগুলো আছে, সেগুলো আপনি ঠিক নাই। সেগুলো ঠিক না করে আপনি আরও কিছু বাড়াচ্ছেন, তাতে লাভ কী হবে? এই যে কিছু মানুষ আন্দোলন করলো, আপনি এই দাবি মেনে নিলেন, আপনাকে তো ভবিষ্যৎ বিবেচনা করতে হবে, 10 বছর পরের বিবেচনা করতে হবে, 5 বছর পরের বিবেচনা করতে হবে। যেমন আমি একটা হিসাব করে দেখেছিলাম, বাংলাদেশে বিবিএসের হিসাবে বাংলাদেশে এই মুহূর্তে 5 থেকে 10 বছর বয়সী শিশুর সংখ্যা হচ্ছে 1,63,00,000, 65,000 প্রাথমিক বিদ্যালয়। এই হিসাবও যদি আপনি করেন, তাহলে প্রত্যেক ক্লাসে সর্বোচ্চ 22 জন করে শিক্ষার্থী পাওয়া সম্ভব, সব যদি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। আমাদের দেশে জন্মহার প্রতি বছর কমছে, এবং এটি 5-10 বছর পরে আরও কমবে। এখন 1.85, এটা সম্ভবত দেড়ে নেমে যাবে। তখন আপনি একটা শিশু কই পাবেন? আরও যে নতুন করে 6,000-7,000 যুক্ত করছেন, এইগুলোতে কে পড়বে? এগুলো তো পড়বে কে? এই ব্যবস্থাটা তো আপনার এই চিন্তাটা তো করতে হবে। এখন আপনি যদি জনতুষ্টির জন্য যে মানে পপুলিজম, আপনার পপুলারিটি বাড়বে, জনতুষ্টি, বা আপনি কন্ট্রোল করতে আপনি কন্ট্রোল করতে পারছেন না, এই কারণে আপনি এই দিকে যাচ্ছেন, এটা তো কোনো ভালো কিছু হচ্ছে না, এবং এটা ভালো কিছু আনবে না। তবে মোটা দাগে যে প্রশ্ন আসলে জুলাই গণহত্যা, এবং যদি বলি আওয়ামী লীগের আমলে যেই ঘটনাগুলো ঘটেছে, যার বিচার সাধারণ মানুষ পায়নি, সেই বিচারগুলো তো শুরুর দিকে নেওয়া দরকার ছিল। দেখেন, একটা বিষয় যে 6 মাসের মধ্যে বিচার সম্পন্ন করা সম্ভব নয়, এটা তো স্পষ্ট। হ্যাঁ, অনেকেই চাচ্ছে যে বিচার কেন এতদিন হলো না। যারা চাচ্ছেন, ঠিক আছে, সাধারণ মানুষের দাবি থাকবেই যে কেন হলো না, কিন্তু 6 মাসের মধ্যে তো বিচার আসলে হওয়া সম্ভব না। বিচার প্রক্রিয়া বাংলাদেশের না, দুনিয়ার সব জায়গায় বিচার প্রক্রিয়া দীর্ঘ, হয়তো 1.5 বছর, 2 বছর, 3 বছর লাগবে। কিন্তু সাধারণ মানুষ যেই কারণে আশ্বস্ত হতে পারছে না, সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়ার যে গতি এবং বিচারের আসলে কি হচ্ছে, এটি তার কাছে স্পষ্ট ধারণা নেই। হ্যাঁ, যে কি হচ্ছে, আসলে কি হচ্ছে, এই স্পষ্ট ছবি, স্পষ্ট চিত্র যতক্ষণ না পাবে, ততক্ষণ পর্যন্ত সে নিশ্চিত হতে পারবে না যে আসলে কি হচ্ছে। তো সরকারকে যে কাজটি করা উচিত, সেটা হচ্ছে যে সরকার যে বিচারের উদ্যোগ নিয়েছে এবং বিচার প্রক্রিয়া চলমান, মামলা কতগুলো হয়েছে, মামলার কী অবস্থা, তদন্ত কোন পর্যায়ে আছে, এগুলো পাবলিক ডোমেনে থাকুক,
এগুলো পাবলিক ডোমেইনে থাকলে যে কোন মামলার চার্জ গঠন কবে নাগাদ হতে পারে, কোনটির চার্জশিট কবে নাগাদ দেওয়া হতে পারে, তদন্ত কবে নাগাদ শেষ হবে, সাক্ষী গ্রহণ পর্যায়ে কবে শুরু হবে, এই বিষয়গুলো যখন পাবলিক ডোমেইনে থাকবে, মানুষ যখন জানবে যে এই মামলাটার এই এত দূর এগিয়েছে এবং এটা আগামী কয়েক মাসে এই জায়গায় যেতে পারে, তারপরে মাসে এই জায়গায় যেতে পারে, এই জায়গাগুলো যখন মানুষের কাছে ক্লিয়ার হবে তখন কিন্তু সন্দেহ এবং অবিশ্বাস দূর হবে। তো এগুলো পাবলিক ডোমেইনে থাকা উচিত যে আসলে অগ্রগতি কতখানি। দেখেন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই সরকারের সবচেয়ে গুরুত্বের জায়গা যেটি ছিল সেটি অর্থনীতি। এই গত 6 মাসে 3টা পজিটিভ সাইন অর্থনীতিতে রয়েছে, যে আমাদের রেমিটেন্স বেড়েছে প্রায় 26%, আমাদের রপ্তানি বেড়েছে 17-18% এবং রিজার্ভের অবস্থাও $21 বিলিয়ন, যেটি গত আওয়ামী লীগ সরকারের সময় $16 বিলিয়ন নেমে গিয়েছিল। তো এই 3টি জায়গা তো মোটামুটি সরকারের মোটামুটি সরকার মানে সফল বলা আসলে খুব মুশকিল হবে, যে এই 3টি জায়গায় অবনতি হয়নি, উন্নতি হয়েছে কিছু কিন্তু অবনতি হয়নি। কিন্তু বিপরীতে দেখেন যে আপনার রাজস্ব আদায় টার্গেটের চেয়ে প্রায় 58,000 কোটি টাকা কম, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কম, এফডিআই কমতেছে, কর্মসংস্থানের সুযোগ কমতেছে, সরকারি বেসরকারি উভয় দিকের বিনিয়োগ কমছে। একই জিনিস দেখেন যে সরল কথা হচ্ছে সরকারের ব্যয় জনগণের আয়, জনগণের ব্যয় সরকারের আয়। সরকারের অধিকাংশ যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলো মানে কম বেশি প্রায় বন্ধ বলা যায়, যে এই গত 6 মাসে এডিপি বাস্তবায়নের হার 16-17% মাত্র বছরের প্রথম 6 মাসে। তো বাংলাদেশে বছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়ন কমই থাকে, সবসময় কম থাকে, যে কিন্তু কম থাকলেও সেটা 30-32% থাকে। এবার তো এটা এর অর্ধেক হচ্ছে। এখন পাবলিক গভর্নমেন্ট যদি মানি স্পেন্ড না করে, গভর্নমেন্ট যদি টাকা খরচ না করে উন্নয়ন প্রকল্পের জন্য, ধরুন আপনার বাড়ির এখানে রাস্তা বানানো হচ্ছে, এই রাস্তা বানানোর কারণে যদি যে রাস্তা হচ্ছে শুধু এই রাস্তায় চলাচলকারী মানুষই তো সুফল পাচ্ছে না। ঠিকাদার এখানে কাজ করছেন, ঠিকাদার ঠিকাদার ইট কিনছেন, রড কিনছেন, বালি কিনছেন, সিমেন্ট কিনছেন, শ্রমিক কাজ করছেন। তো এই কাজগুলো যদি বন্ধ থাকে তাহলে তো কর্মসংস্থান মারাত্মকভাবে মানে এটা আক্রান্ত হবে কর্মসংস্থানের জায়গাটা। তো কারাপশন হতে পারে এই আশঙ্কায় সমস্ত কাজ বন্ধ রাখার চেয়ে বরং কাজ চালু রাখা ভালো। তবে রাজীব ভাই, এখন যদি বলি যে আসলে সরকারের মধুচন্দ্রিমা শেষ বলছেন, এখন সরকার আসলে কি করবে, তাদের কি করণীয় হওয়া উচিত বলে মনে করছেন? দেখেন এই সরকার তো আর দীর্ঘমেয়াদী সরকার না। ডক্টর ইউনূস গতকালও যেটি বললেন সাক্ষাৎকারে, যে এই বছরের শেষ নাগাদ নির্বাচন হতে পারে, আর সংস্কার বড় আকারে হলে পরের বছরের জুন। তাহলে তার মানে এই সরকারের মেয়াদ আর বড় জোর 10 মাস থেকে 16 মাস, এর বেশি তো হবে না। তো যেটি সবচেয়ে বেশি জরুরি এখন, সরকার 16 মাস 10 মাস যতদিনই থাকুক, এই সরকারের জন্য যেটি দরকার হচ্ছে যে একটি রাজনৈতিক ঐক্যমত্য। রাজনৈতিক ঐক্যমত্য থাকলে সরকার অনেক কিছু করতে পারবে, কিন্তু রাজনৈতিক ঐক্যমত্য না থাকলে সরকারের পক্ষে এই আগামী 10 মাস বা 16 মাসের যে সময়, সেই নির্বাচন পর্যন্ত সেই সময়টুকুও সব কিছু ঠিকঠাক রেখে শৃঙ্খলার মধ্যে রেখে চালিয়ে যাওয়া কঠিন হবে। কিন্তু আমরা কি রাজনৈতিক ঐক্যমতের জায়গাটি দেখতে পাচ্ছি? এখন রাজনৈতিক ঐক্যমতের জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না, এটা স্পষ্ট। এখন বলেন যে একটা বিষয় সেটা হচ্ছে যে বিএনপি, জামাত, ছাত্র বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে সবাই কি সব বিষয়ে একমত হবে? না, সবাই তো সব বিষয়ে একমত হবে না, কারণ যার যার রাজনৈতিক আদর্শ ভিন্ন, কর্মপন্থা ভিন্ন, চিন্তা ভিন্ন, এবং পরস্পরের কিন্তু দিন শেষে একজন আরেকজনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী। কিন্তু কিছু মিনিমাম জায়গায় তো ঐক্যমত লাগবে, যে আমাদের ইকোনমি এই আগামী 10 মাস বা 16 মাস বা 15 মাস বা 14 মাস যে কতদিনই আছে, আমাদের এই ইকোনমিকে আমরা কিভাবে যেন এর জন্য কোনো রকম ক্র্যাশ না হয়, কোনো রকমভাবে যে অবনতি না হয়, বা এটা কীভাবে আমরা উন্নতি করতে পারি, এই জায়গাটা তো ঐক্যমত লাগবে। এই দেখেন গত 3 দিন 4 দিন দেশে যা হয়েছে, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনি 32 ভাঙলেন, তারপরে আওয়ামী লীগ নেতাদের বাড়িটারি যেখানে যেখানে আছে ভাঙলেন, ঠিক আছে, কিন্তু এই জায়গায় তো ঐক্যমত লাগবে। একটা দেশে, একটা সভ্য সমাজে তো এরকমভাবে হইতে পারে না যে অমুক লোক আওয়ামী লীগ করে, অমুক লোক বিএনপি করে, অমুক লোক জামায়াত করে, তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও, এটা তো হতে পারে না। দেখেন 2013 সালে সাতক্ষীরায় শেখ হাসিনা যখন ক্ষমতা ছিলেন, 13 ডিসেম্বরে উনি সাতক্ষীরায় বিএনপি জামাতের যারা নেতাকর্মী ছিলেন তাদের বাড়িঘর বিজিবি র্যাব দিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। ওটি তো নিন্দনীয় ছিল, অপরাধ ছিল। এখন যদি একই ঘটনা ঘটে তাহলে এটাও তো অপরাধ, নিন্দনীয়। দেখেন 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যা হয়েছে তখন দেশের সরকার ছিল না, আপনি কাকে বলবেন? দেশে তো সরকার ছিল না, স্বাভাবিক, কাকে বলবেন? এখন তো দেশে একটি সরকার আছে, তো সরকার যেহেতু আছে, সরকারকে তো দৃশ্যমান হতে হবে। যদি সরকারের সামনে মানে প্রকাশ্য দিবালোকে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আর সরকার যদি না থাকে তাহলে তো দেশ থাকে না। সরকার না থাকলে তো, সরকার যদি না থাকে, সরকার যদি এইসব ক্ষেত্রে যদি প্রোয়েক্টিভ না হয়, এগুলো যদি না ঠেকায়, তাহলে তো আর দেশই থাকে না। তো সরকার যে আছে, সরকারকে সেটি প্রমাণ দিতে হবে যে সরকার আছে। তো আপনি যতক্ষণ পর্যন্ত এরকম আপনার 100, 200, 300, 400 লোক বুলডোজার নিয়ে গিয়ে একটা স্থাপনা ভেঙে ফেলবে, হ্যাঁ ঠিক আছে, সে অপরাধী, সরকার তাকে বিচার করুক, সরকার তাকে বিচারের আওতায় আনুক, সরকার তাকে গ্রেপ্তার করুক, সরকার তাকে আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া সাজা দিক, সমস্যা তো নেই। কিন্তু আপনি একজন অপরাধের বাড়ি ঘরে তো ভাঙতে পারেন না।
যেটি গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু এই বক্তব্যটি তো আরও 2 দিন আগে আসলে ভালো হতো। জি ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। একেবারে শেষ প্রশ্নের দিকে আসতে চাই। সংস্কার, ঐক্য এবং নির্বাচন নিয়ে কথা হলো। এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আসলে কি বলছে? সরকারের সঙ্গে কোনো কথা বা আপনার না, কি- এই আপনি দেখেন সংস্কারের প্রতিবেদন তো আজকেই জমা দিয়েছে এবং এর আগে রাজনৈতিক দলগুলো যার যার মতো করে প্রস্তাব করেছিল। তো সুপারিশগুলো এসেছে। একটা একটা ভালো দিক যেটি হচ্ছে যে সরকারের প্রতিশ্রুতি ছিল যে ফেব্রুয়ারির মধ্যে এগুলো আসবে এবং আলোচনা শুরু হবে। তো সেই জায়গাটা অন্তত ভালো যে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছে, যে প্রতিবেদনগুলো এসেছে। আমরা অপেক্ষা করি, দেখি সরকার রাজনৈতিক দলগুলো আলোচনা করুক। রাজনৈতিক দলগুলো কে কতখানি ছাড় দেয় বা কে কতখানি গ্রহণ করে, তার উপরেই তো সরকার সংস্কারের ভবিষ্যৎ নির্ভর করছে। তবে আমাদের প্রত্যাশা হচ্ছে যে দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি, জনপ্রশাসনকে যে স্থবিরতা সেটা কাটানো এবং অস্থির অস্থির মানে রাজনৈতিক যে অস্থিরতা সেটা দূর করার জন্য রাজনৈতিক দলগুলো কিছু জায়গায়, একেবারে অপরিহার্য জায়গায় তারা একমত হবেন। অবশ্যই অনেক আমরাও প্রত্যাশা আসলে এমনটাই। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আসলে আমাদের সঙ্গে ছিলেন সংবাদ পর্যালোচনায় সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব আহমেদ। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি মামুন সোহাগ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।